যারা সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে তাদেরকেও মুছে দেওয়া হবে। একথা আমি বলছি না, একথা আজ গুজরাটের দাহোদে জনসভায় দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী। পেহেলগাঁওয়ের হামলার ঘটনাকে মনে করিয়ে তারপর ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী যা যা বিশ্ব দেখেছে সেই সমস্ত বিষয়কে সামনে এনে আরও একবার প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, রুটি খাচ্ছ রুটি খাও অথবা ভারতের গুলি তো তৈরি আছে। बाईस तारीख को उन्होंने जो खेल खेला था, 6 तारीख रात को 22 मिनट में हमने उनको मिट्टी में मिला दिया। অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথমবার গুজরাতের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী। দাহোদের জনসভার শুরুতেই ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। जम्मू कश्मीर के पहलगाम में आतंकवादियों ने जो कुछ किया, क्या भारत चुप बैठ सकता है? क्या मोदी चुप बैठ सकता है? जब कोई हमारी बहनों के सिंदूर को मिटाएगा तो उसका भी मिटना तय हो जाता है। জনসভা থেকে সেনার পরাক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী। भारत की इस कार्रवाई से बौखलाकर जब पाकिस्तानी सेना ने दुस्साहस दिखाया तो हमारी सेनाओं ने पाकिस्तानी फौज को भी धूल चटा दी। ভারতের লক্ষ্য দেশ থেকে দারিদ্র্য দূর করা, অর্থনীতিকে মজবুত করা। এদিন জনসভা থেকে জোরালো বার্তা দেন প্রধানমন্ত্রী। बंटवारे के बाद जिस देश का जन्म हुआ उसका एकमात्र लक्ष्य भारत से दुश्मनी है, भारत से नफरत है, भारत का नुकसान करना है। लेकिन भारत का लक्ष्य अपने यहां गरीबी को दूर करना है, अपनी अर्थव्यवस्था को मजबूत करना है, खुद को विकसित बनाना है। জনসভার আগে সোমবার একটি রোড শো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তার দুপাশে উপচে পড়া ভিড়, হাতে হাতে জাতীয় পতাকা। উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবারও। রিপাবলিক বাংলা। পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা, তাকে ঘিরে যে নতুন ছবি সামনে এসেছে, ভাইরাল ভিডিও, তা দেখে রীতিমতো তোলপাড় গোটা দেশ। যেখানে দেখা যাচ্ছে গদ্দার, এই গদ্দার দেশদ্রোহী জ্যোতি মালহোত্রা পাক গুপ্তচর, সে আনারকালি বাজার লাহোরের রাস্তায় ব্লগ করছে। আর তার চারপাশে 6 জন AK-47 হাতে নিয়ে তার নিরাপত্তা রক্ষীরা, পাক নিরাপত্তা রক্ষীরা তাকে রীতিমতো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রেখে দিয়েছে। এই ভিডিওটা করেছেন একজন স্কটল্যান্ডের ইউটিউবার এবং সেই ভিডিও এই মুহূর্তে গোটা পৃথিবীতে ভাইরাল। দেশের মানুষ প্রশ্ন করছে, এরকমভাবে জ্যোতি মালহোত্রার মতো একজন সাধারণ ব্লগারকে পাকিস্তান এত নিরাপত্তা দিচ্ছে কেন? তাহলে কি এই জ্যোতি মালহোত্রা আদতে ISI এর সম্পদ, তাদের অ্যাসেট? এই হলো পাকিস্তানের লাহোরের আনারকালি বাজার। সেখানে ভিডিও শুট করতে দেখা যায় কাল্লাম মিল নামে স্কটল্যান্ডের এক ইউটিউবারকে। সেই ভিডিওতেই ধরা পড়ল চাঞ্চল্যকর এক দৃশ্য। জনবহুল বাজারে AK-47 হাতে ঘুরতে দেখা যায় 6 জনকে। তাদের মাঝে হঠাৎ দেখা গেল পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে। বন্দুকধারীরা একেবারে আষ্টে পৃষ্ঠে ঘিরে আছে ওই গুপ্তচরকে। স্কটল্যান্ডের ইউটিউবারকে দেখে এগিয়ে আসে জ্যোতি। শুরু হয় কথাবার্তা। Hey, I'm from Scotland. It's your first time in Pakistan? No, about 5 times. 5 times? Yeah. What do you think of Pakistan hospitality? It's great. Yeah. I'm loving. এরপরে জ্যোতি বাজারে হাঁটতে হাঁটতে এগিয়ে যান, কিন্তু স্কটিশ ইউটিউবার তখনও বুঝতে পারছিলেন না ভরা বাজারে এতজন বন্দুকধারী কেন। তবে কিছুক্ষণের মধ্যেই সব রহস্যভেদ হয়ে যায়। তখনই কাল্লামকে বলতে শোনা যায়, So the Indian girl, she's the one with the guys with all the security.
I don't know why, what the need for all the guns are. Look at all the guns that she's got surrounding her. There's about 6 gunmen surrounding her. রীতিমতো ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো এই গুপ্তচরকে। প্রশ্ন হলো, একজন ইউটিউবারের জন্য কেন এত নিরাপত্তার আয়োজন করতে হলো? গোয়েন্দাদের অনুমান, বেগমের জন্য দানিশই এই নিরাপত্তার ব্যবস্থা করে দেয়। শত্রু দেশকে কি কি তথ্য দিয়েছে দানিশের স্ত্রী? দানিশের 4 নম্বর বউয়ের পেট থেকে কথা বার করতে ম্যারাথন জেরা করে যাচ্ছে তদন্তকারীরা। সূত্রের খবর, বেশ কিছু তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, গুপ্তচর জ্যোতির ফোন ও ল্যাপটপ থেকে ডিলিট করে দেওয়া বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে। 12 টিবির ডেটা। তদন্তকারীরা জানতে পেরেছেন 4 জন পাক গোয়েন্দার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জ্যোতির। গুপ্তচর জ্যোতিকে দেওয়া হতো স্পেশাল ভিসা। একই সঙ্গে পাকিস্তান সফরকালে কড়া নিরাপত্তা। আর সেই নিরাপত্তায় গ্রিন সিগন্যাল দিত খোদ আইএসআই এবং পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রক। পাকিস্তানের কাছে কেন এত গুরুত্বপূর্ণ ছিল জ্যোতি? পাকিস্তানি চরদের কি কি তথ্য দিয়েছিল এই ইউটিউবার? জানতে মরিয়া তদন্তকারীরা। অন্যদিকে সোমবার জ্যোতিকে পেশ করা হয় হিসার আদালতে। ফের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক। রিপাবলিক বাংলা। বেইমান তুরস্কের ছবি আমরা আগেও দেখেছি, যেখানে পাকিস্তানকে সাহায্য করার জন্য তারা ড্রোন দিয়েছিল এবং সেই ড্রোন তো মুখ থুবড়ে পড়েছে। কিন্তু বেইমানের বন্ধু বেইমান এই ছবিটার গোটা বিশ্ব আবার নতুন করে দেখছে, কারণ তুরস্ক এবং পাকিস্তানের বন্ধুত্ব আরও এক ধাপ এগিয়ে গেল। যে এবার তুরস্কের যিনি প্রেসিডেন্ট এরদোগান, তার সঙ্গে গিয়ে দেখা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। हम आतंकवाद के अड्डों को, उनके ठिकानों को यहां बैठे बैठे मिट्टी में मिला सकते हैं। भारत की कार्रवाई से पाकिस्तान कैसे बौखला गया। অপারেশন সিঁদুরের কথা মনে পড়লেই ঠক ঠক করে ভয় কাঁপছে শেহবাজ শরীফ থেকে ফিল্ড মার্শাল আসিম মুনির। ভয়ের ঠেলায় ফের তুর্কির কাছে ভিক্ষা চাইতে চলে গেছেন নির্লজ্জ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একদিকে ভারত বিশ্ব মাঝে পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে প্রতিনিধি দল পাঠিয়েছে, অন্যদিকে ভিক্ষার ঝুলি হাতে ইস্তানবুল পৌঁছে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। যদিও পাকিস্তানের দাবি, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানাতেই এই সফর। তুরস্ক পৌঁছে সোশ্যাল মিডিয়ায় শেহবাজ শরীফ লেখেন, ইস্তানবুলে আমার ভাই প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় পাকিস্তানের উদ্দেশ্যে সমর্থনের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এরদোগানকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। পাকিস্তান তুরস্কের এই বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। যে সময়টাতে সবাই পাকিস্তানের এই ক্রস বর্ডার টেরোরিজমের সমালোচনা করছিল সমস্ত রাষ্ট্র, সেখানে একমাত্র টার্কি পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছিল। কাশ্মীরটাকে একটা দ্বিপাক্ষিক ইস্যু থেকে একটা আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতেও তারা কিন্তু পাকিস্তানকে সহায়তা করতে চেয়েছিল। তারা কিন্তু একটা কূটনৈতিক সমর্থনও টার্কির থেকে চাইছে। ক্ষতিটা মূলত কিন্তু টার্কির হচ্ছে। পাকিস্তান এটা বিলক্ষণ বুঝে গেছে, ফের বাড়াবাড়ি করলেই আতঙ্কপুরের ধ্বংস কার্যত নিশ্চিত। এই আবহে তুরস্কের থেকে সাহায্য চাওয়াটাই প্রত্যাশিত। তবে শুধু তুরস্ক নয়, আজারবাইজান, ইরান ও তাজিকিস্তানেও যাবে শেহবাজ শরীফ। সমর্থন পেতে মুসলিম দেশগুলোর কাছে ভিক্ষা চাইছে পাকিস্তান, কিন্তু বিশ্ব জানে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তান, আর পাকিস্তানকে শক্তি যোগানোর অর্থ সন্ত্রাসবাদকে হৃষ্টপুষ্ট করে তোলা, যা বিশ্ব শান্তির জন্য চরম বিপদের কারণ হয়ে উঠতে পারে। রিপাবলিক বাংলা। ঘরে বাইরে এখন প্রবল চাপে রয়েছে পাকিস্তান। গোটা বিশ্ব জেনে গিয়েছে সন্ত্রাসবাদীদের মদতদাতা, সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর এই মুহূর্তে পাকিস্তান। আর তারই মধ্যে পাকিস্তান ভেতর থেকে সেখানে ঘুম ধরে গিয়েছে, কারণ একের পর এক প্রদেশ তারা বিদ্রোহ করছে, পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে, পৃথক রাষ্ট্রের দাবি জানানো হচ্ছে।
বালুচিস্তান অর্থাৎ মরুতীর্থ হিংলাজের প্রদেশ, সেই প্রদেশ তো ছিলই, সেখানে বিক্ষোভ তো চলছেই, বিক্ষোভের আগুন প্রতিদিন আরও বাড়ছে। তারই মধ্যে খাইবার পাখতুনখোয়াতেও বিদ্রোহ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাদেরও দাবি একটাই, পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক রাষ্ট্র চায় তারাও। যে কোনো মুহূর্তে কি টুকরো টুকরো হতে চলেছে পাকিস্তান? খাইবার পাখতুনখোয়া জুড়ে শুরু হয়েছে চরম বিক্ষোভ। একচুলো আস্থা নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের উপর। গৃহযুদ্ধে জ্বলছে গোটা দেশ, আর সেই আগুনেই পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তানের সব আস্ফালন। একদিকে বালুচিস্তান তো অন্যদিকে খাইবার পাখতুনখোয়া, একটার পর একটা প্রদেশে জ্বলছে বিদ্রোহের আগুন। খাইবার পাখতুনখোয়ায় রীতিমতো গৃহযুদ্ধ। মিরালি থেকে ইসলামাবাদের দিকে এগোচ্ছে বিক্ষোভকারীরা, আর সেনাবাহিনী যাদের হাতে দেশের রাশ, তারা এখন দেশবাসীর সামনে ভিলেন। সব মিলিয়ে ছিন্ন ভিন্ন এক দেশের চিত্র। একদিকে পাক সেনার দমনপীড়ন, অন্যদিকে আর্থিক বৈষম্য, বাড়ছে অসন্তোষ। এতেই পাকিস্তান সরকারের ওপর ক্ষিপ্ত খাইবার পাখতুনখোয়ার বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে বিদ্রোহের আগুন যেভাবে ছড়াচ্ছে তা দাবানল ছড়ানো এখন স্রেফ সময়ের অপেক্ষা। রিপাবলিক বাংলা। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকা কালীঘাট থেকে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হলো। শুধু তাই নয়, একের পর এক জাল নথি দিয়ে তাকে যে সাহায্য করেছিল সেই ব্যক্তিও একজন দালাল এবং বাংলাদেশি। নেজাটে থাকা একজন বাংলাদেশি, সেই বাংলাদেশি তাকেও এবার গ্রেফতার করা হয়েছে। তার নাম জানা যাচ্ছে জাফর আলী শেখ। এবং এই দুই বাংলাদেশিকে সামনে এনে যেভাবে একটার পর একটা শংসাপত্র কিভাবে তৈরি করা যায়, একের পর এক আবেদনপত্র কিভাবে সামনে আনা যায়, সেই সমস্ত সিন্ডিকেটগুলো একে একে সামনে আসছে। বাংলা কি অনুপ্রবেশকারীদের জন্য স্বর্গরাজ্য? দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা ভোট, পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যাও। এবার কলকাতার বুকে খোদ মুখ্যমন্ত্রীরই পাড়ায় ধৃত বাংলাদেশি আজাদ শেখ। 2023 সালে বসিরহাটের একটি যে বসিরহাট বর্ডার ক্রস করে সে উত্তর 24 পরগনা অর্থাৎ বাংলায় প্রবেশ করে। ফরিদপুরের বাসিন্দা আজাদ শেখ, সে আদপে কাজের জন্য বাংলায় এসেছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল তা নিয়ে এখনো ধন্দ কিন্তু কাটেনি পুলিশের। এদিকে ধৃত বাংলাদেশি আজাদ শেখকে জেরায় মিলেছে একের পর এক বিস্ফোরক তথ্য। জেরায় জানা যায় আজাদের আরও এক সঙ্গী জাফর শেখের নাম। ধৃত জাফরের মদতেই ভুয়ো নথি নিয়ে গোটা কলকাতা চষে বেড়াচ্ছিল আজাদ। বাংলাদেশের ফরিদপুরের বাসিন্দা আজাদ 2023 সালে ভারতে অনুপ্রবেশ। দালালের মাধ্যমে জাফর আজাদ পরিচয়। নেজাটে জাফরের বাড়িতে আশ্রয়। জাফরের মদতে ভুয়ো লাইসেন্স আজাদের। আজাদকে জেরার পর গ্রেফতার করা হয় অপর সঙ্গী জাফর আলী শেখকেও। বাংলাদেশি আজাদ শেখকে শেল্টার দেওয়ার জন্য নেজাট থেকে গ্রেফতার করা হয়েছে জাফর আলীকে। বাংলাদেশি যে আজাদ, যে দীর্ঘদিন ধরে শেল্টারে নেজাটে এই জাফরের কাছে থাকতো এবং জাফরকে বড় ভাই পরিচয় দিয়ে সে যেভাবে তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তৈরি করেছিল এবং তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের আয়ুষ্মান কার্ড। শুধু তাই নয়, একের পর এক জাল নথি নিয়েই বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছিল আজাদ। ভুয়ো নথি তৈরি করতে রেটও বাঁধা ধরা ছিল, আর তাতে মদত দিয়েছিল নেজাটের জাফর শেখ। কলকাতায় গাড়ি চালাতো আজাদ 15,000-এর প্যাকেজে ড্রাইভিং লাইসেন্স। ভুয়ো নথি দিয়ে ঠিকানা ও বাবার নাম বদল। পরিকল্পনা ছিল ভোটার কার্ড তৈরির। মিলেছে ভোটার কার্ড তৈরির আবেদনপত্র। সরকারি প্রকল্পের কিছু নথিও উদ্ধার। আজাদের কাছে আয়ুষ্মান ভারতের কার্ড। দিল্লিতে যাওয়ারও পরিকল্পনা ছিল আজাদের। কাজ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা। ভোট ব্যাংকের স্বার্থে অনুপ্রবেশে মদতের অভিযোগ বিরোধী দলনেতার। এদের সিপিএম প্রোটেকশন দিত, ছোট আকারে ছিল, এখন বটবৃক্ষ তৈরি হয়েছে 1 কোটির কাছাকাছি। এটা মমতা ব্যানার্জি দেয়, কারণ তারা একদম চিহ্নিত ভোটার। তাদের বাড়ি প্রতি 1 কোটি টাকা করে দিলেও তারা জানে তাদের খালাকে, তাদের আপাকে, তাদের বুবুকে। বাংলা জুড়ে এখন শুধুই অনুপ্রবেশকারীদের রমরমা।
ভোট ব্যাংকের স্বার্থে এবার বাংলাকেই মিনি বাংলাদেশ বানিয়ে ফেলতে চাইছে তৃণমূল। পিঙ্কি অধিকারী ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ। তাদের তরফ থেকে জোরালো দাবি উত্তরপত্রের প্রতিলিপি সামনে আনা হোক এবং সেই সঙ্গে যারা অযোগ্য তাদের চিহ্নিত করে যারা যোগ্য তাদের চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয়। তার জন্য যা যা করণীয় যেন দ্রুতই তা করা হয়, এই আবেদন চাকরিহারাদের। একদিকে যখন দাবি আদায় চলছে নাছোড়ের লড়াই, ঠিক তখনই দিল্লি গেলেন একজন চাকরিহারা শিক্ষক, সঙ্গে আরেকজন আন্দোলনকারী। 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি কেন প্রকাশ হবে না? দাবি একটাই, অবিলম্বে প্রকাশ করতে হবে উত্তরপত্রের প্রতিলিপি, তাহলেই চাল থেকে আলাদা করা যাবে কাঁকড়। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কথাই বলবেন চাকরিহারা শিক্ষকরা। তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব। তৃণমূলের পাহাড় প্রমাণ দুর্নীতির খেসারত দিতে হচ্ছে হাজার হাজার যুবক যুবতীকে। আপাতত 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি থাকলেও ভবিষ্যৎ অনিশ্চিত। এই অবস্থায় পথ খুঁজতে গত শনিবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনকারীরা। এর একদিন পর রবিবার একই দাবিতে দেখা করেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। চাকরিহারা হিসেবে ওনারা গিয়েছেন, সেটা স্বাগত। মানুষজনের সঙ্গে কথাবার্তা বলে, রাজনীতিকদের সঙ্গে কথাবার্তা বলে, যে যেভাবে পারে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি। চাকরিহারা শিক্ষক যারা, তাদের আন্দোলনের পক্ষে আমরা ভালো করে যে স্বামীদের সাথে দেখা করতে গেছে, কারণ এটা সারা দেশের মানুষের জানা উচিত এই বাংলায় দুর্নীতি কোন পর্যায়ে গেছে। কিভাবে কাটবে জট? আদেও কি সমস্যা দূর করবে শিক্ষা দপ্তর, নাকি আধারে ভবিষ্যৎ চাকরিহারাদের? রিপাবলিক বাংলা। টানা 20 দিন ধরে লড়াই চলছে বিকাশ ভবনের সামনে। এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তার মধ্যে ডেডলাইন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে আজকের মধ্যে যেন প্রশাসনের তরফ থেকে তাদের সঙ্গে এসে কথা বলা হয়। ভেবেছিলেন তারা হয়তো মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী এসে কথা বলবেন, কিন্তু তা হয়নি। শিক্ষা সচিব তাদের সঙ্গে বৈঠক করেছেন বিকাশ ভবনে, তাও কার্যত নিষ্ফলা বৈঠকের পরেও দমছেন না এই চাকরিহারা শিক্ষাকর্মী থেকে শিক্ষক কেউই। তারা বলছেন এই লড়াইয়ের আঁচ চলে যাবে দিল্লি পর্যন্ত। শাসকের দুর্নীতিতে অনিশ্চিত প্রায় 26,000 পরিবারের ভবিষ্যৎ। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে চলছে নাছোড় লড়াই। সুরাহার দাবিতে সোমবার বিকাশ ভবনে শিক্ষা সচিব ও শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে চাকরিহারাদের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক থেকে কার্যত কোনো সদুত্তর তেমন ভাবে তারা পাননি। তারা মূলত যেটা দাবি তুলেছেন যে নোটিফিকেশন জারি করার আগে যাতে যে রিভিউ পিটিশন দাখিল করা যায় সেটা যাতে অ্যাকসেপ্ট হয়, সেই ব্যবস্থা সরকার যাতে পর্যাপ্ত এবং যথাযথ উপায়ে করে, সেই দাবি তারা তুলেছেন। এবং একই সঙ্গে তারা মূল যে দাবি তুলেছেন যে কোনোভাবে তারা পরীক্ষায় বসতে চান না। যেখানে আমাদের ব্যক্তিগত দুর্নীতি নেই সেখানে একই যোগ্যতা মানের পরীক্ষা আমরা দ্বিতীয়বার দেব কেন? আজ থেকে এই পরীক্ষাটা আমরা দিয়েছি বিগত 10 বছর আগে, তখন আমরা ছাত্র ছিলাম। এখন আমরা একজন পারিবারিক সিঙ্গেল আর্নিং মেম্বার। আমরা পরিবার সামলাবো, পড়বো কখন, পরীক্ষা দেব কখন? পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবিও তোলেন চাকরিহারারা। আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি। আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন, তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারবো। বিকাশ ভবনের সামনে চলা নাছোড় লড়াইয়ে মিলছে না কোনো সুরাহা। তাই এবার সেই আন্দোলনের ঢেউ রাজধানী দিল্লিতে ফেলতে চান চাকরিহারারা। আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না,
দিল্লিমুখীও হবে এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। একদিকে রাস্তা আঁকড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা, অন্যদিকে 15ই মে রাতের ঘটনায় চাকরিহারা শিক্ষকদের তলব করে পুলিশ। 15ই মে বিকাশ ভবনের গেটে ভাঙচুর চালানো এবং পাশাপাশি বিকাশ ভবনে যারা কর্মী তাদেরকে আটকে রাখার অভিযোগে আন্দোলনরত যে চাকরিহারা শিক্ষক রয়েছেন তাদের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলকে আজ ডাকা হয়েছিল বিধাননগর নর্থ থানা। সেখানে তিনি হাজিরা দেন এবং প্রায় 50 থেকে 55 মিনিট তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করা হয়। গেট সম্পর্কিত প্রশ্ন করা হয়। আমি বলেছিলাম যে আমি কিছুর সঙ্গে জড়িত নই, কোনো ফুটেজ দেখাতে পারবেন না। যদি মানে তাহলে কেন মানে এরকম বলা হচ্ছে সেটা আমার জানা নেই। হ্যাঁ, অবশ্যই বলা হয়েছে যে পরবর্তীকালে যদি ডাকা হয় সেটা আপনাদের জানানো হবে। আমরা বলেছি পূর্ণ সহযোগিতা করব। একদিকে রাজ্যের শাসক দলে দুর্নীতিতে চাকরি গিয়েছে প্রায় 26,000-এর, আর সেই চাকরিহারারা প্রতিবাদ করতে গেলে জুটছে পুলিশের লাঠি। শাসকের দুর্নীতির খেসারত কেন দিতে হবে চাকরিহারাদের? কেন রাজনৈতিক দলের দুর্নীতিতে সমাজ গড়ার কারিগরদের পথে বসতে হবে? রিপাবলিক বাংলা। ধর্মতলার যে বাস টার্মিনাস সেখান থেকে কিন্তু প্রায় 100 রাউন্ডের কাছাকাছি বুলেট উদ্ধার করলো এসটিএফ এর আধিকারিকরা। এই অস্ত্র কোথা থেকে আসছে? এই বাংলা, এই কলকাতা সত্যিই কি সুরক্ষিত সাধারণ মানুষের জন্য? সব ক্ষেত্রেই একেবারেই সেফ নই। রোজ যে বেরোনো, একটা টেনশন নিয়ে বেরোনো আর কি, এই মনে হয় কিছু হলো, এখানে কিছু একটা ঘটনা ঘটলো। সত্যি কি সেফ মনে করেন এখন কলকাতা? না, করি না। ভয় তো লাগছেই, নো ডাউট। পাশে বসে লোক যে কি নিয়ে বসে আছে সে কি জানে। মাটির গন্ধ থেকে বাংলার সুর, বাংলার সবচেয়ে বড় উদযাপন, সংস্কৃতির সবচেয়ে বড় আলাপন, সংস্কৃতির সবচেয়ে বড় মঞ্চ, রিপাবলিক বাংলা সংস্কৃতির গৌরব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।